পাকিস্তানে ইরানে আমেরিকার শান্তি আলোচনা শুরু। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বড় ধাপ বলছে আয়োজক দেশ। বিদেশি ব্যাংকে ইরানের অর্থ ছাড়ে রাজি আমেরিকা। শান্তি নিয়ে ইরানিদের সংশয়। লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। ইসরায়েলের বিরুদ্ধে স্পেন ও ফ্রান্সের বড় পদক্ষেপ। ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি চায়নার। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ইরান ও আমেরিকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার প্রতিনিধি দল একই টেবিলে বসে সরাসরি আলোচনায় অংশ নিয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ও 1.5 মাসের বেশি সময়ের যুদ্ধের পর এই প্রথম সরাসরি আলোচনায় বসল ইরান ও আমেরিকা। আল জাজিরা জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত পরিকল্পনা ছিল দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসবেন এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা বাহকের মাধ্যমে বার্তা আদান প্রদান করবেন। কিন্তু শনিবার আলোচনার গতি অনেকটাই বদলে যায়। মধ্যস্থতার সাথে সংশ্লিষ্ট কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানি প্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষই এখন সরাসরি দর কষাকষি করছে। এই সংলাপে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং লেবানন সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটাই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি। বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষ সরাসরি মুখোমুখি বসতে রাজি হওয়ার অর্থ হলো বড় কোনো সমঝোতার পথ খোলার সম্ভাবনা রয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মুখোমুখি বৈঠকের আগে তাদের প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলাদা বৈঠক করেছেন। এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলে মনে করছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত, জ্বালানি বাজারে অস্থিরতা আর বৈশ্বিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শনিবার শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ইরান আমেরিকার শান্তি আলোচনা। শনিবার সকালেই ইসলামাবাদে আসেন আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকার প্রতিনিধি দলের হয়ে ইরানি কর্মকর্তাদের সাথে মূল বৈঠকে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে ভ্যান্সের সাথে ছিলেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সাথে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথাও জানান তিনি। এর আগে শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলও শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসলামাবাদে আলোচনার আগেই সুখবর পেল ইরান। কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানের অর্থ ছেড়ে দেয়া হবে। বিবিসি বলছে, প্রায় $600 কোটি সমপরিমাণ অর্থ ছাড়ে সম্মত হয়েছে আমেরিকা। এই অর্থ কাতারের ব্যাংকগুলোতে আটকে ছিল। এই সিদ্ধান্তকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের আন্তরিকতার লক্ষণ হিসেবে দেখছে তেহরান। ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় তোড়জোড়ের মধ্যে পাওয়া গেল গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর। ইরানের এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে আমেরিকা।
আরব আমিরাত থেকে দেওয়া ওই তথ্য অনুযায়ী ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে তেহরান সমঝোতায় পৌঁছানোর আন্তরিক লক্ষণ হিসেবেই দেখছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। 2023 সালে আমেরিকা এবং ইরানের বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছড়ার কথা ছিল। তবে ওই বছরের 7 অক্টোবর ইসরায়েলের উপর হামলার পর হামাসের সাথে ইরানের সম্পর্কের প্রেক্ষাপটে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও এই অর্থ আটক করে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের আলোচনায় হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে এবং এই পদক্ষেপ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে চুক্তি না হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেই দায়ী করা হবে, আর চুক্তি হলে এর কৃতিত্ব নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্টারের ভোজনে হঠাৎ করেই ট্রাম্প এমন মন্তব্য করে বসেন। এই ঘটনায় হাসির জোয়ার বইলেও পাহাড় সম চাপ নিয়ে এখন পাকিস্তানে আছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। ইস্টারের ভোজনে হঠাৎ করে এক কৌতুক করে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সাথে চুক্তি না হলে এর জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেই দায়ী করা হবে, আর চুক্তি হলে এর কৃতিত্ব নেবেন তিনি। সে সময় সেই ঘটনায় হাসির জোয়ার উঠলেও পাহাড় সম চাপ নিয়ে এখন পাকিস্তানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। We're looking forward to the negotiation. I think it's going to be positive. We'll of course see, as the President of the United States said, if the Iranians are willing to negotiate in good faith, we're certainly willing to extend the open hand. 2028 সালে রিপাবলিকানদের পক্ষে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ধরা হচ্ছে ট্রাম্পের এই ভাইস প্রেসিডেন্টকে। তার আগে এখন নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষার সামনে তিনি। বিশ্বকে বদলে দেয়া ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স। পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইলের মতো পুরনো ইস্যু নিয়েই এবার ওয়াশিংটনের পক্ষের নতুন আলোচক তিনি, যার সাথে রয়েছেন আগের দফাগুলোতে ইরানের সাথে আলোচনায় বসা উইটকফ, জেরার্ড কুশনারের মতো ব্যক্তিরা। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা 41 বছর বয়সী ভ্যান্স সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়ে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। বিবিসি বলছে, ইসলামাবাদে ভ্যান্সের সফর মাইন ভর্তি মাঠে হাঁটার মতো। স্থায়ী চুক্তিতে পৌঁছার আগে কয়েক ধরনের অংশীদারদের সন্তুষ্ট করতে হবে তাকে। 6 সপ্তাহের যুদ্ধে এসব অংশীদাররা সবার প্রতি সবাই অবিশ্বাস, অনাস্থার চূড়ান্ত স্তরে রয়েছে। সম্ভাব্য প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়েও চুলচেরা বিশ্লেষণে নামবে আমেরিকার শত্রুমিত্ররা। সবচেয়ে বড় ব্যাপার, শান্তি স্থাপন ও সবকিছু ধ্বংস করে দেওয়ার পরস্পর বিরোধী বার্তা দেয়া ট্রাম্পকে যে কোনো চুক্তির ব্যাপারে সন্তুষ্ট করতে হবে ভ্যান্সকে। মধ্যপ্রাচ্যের মিত্ররা, ইউরোপ, ইসরায়েলে ও ঘরে থাকা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর ভিন্ন ভিন্ন চাওয়াকে নিয়ে আলোচনায় বসতে হবে এই নেতাকে। যুদ্ধের বিরোধিতা করে এর আগে ট্রাম্প ও ভ্যান্সের মধ্যে মতবিরোধের কথা জানিয়েছিল আমেরিকার গণমাধ্যমগুলো। যুদ্ধমন্ত্রী হেগসেথ বা স্টেট সেক্রেটারি রুবিওর মতো সংঘাত নিয়ে এত তৎপরতা দেখা যায়নি ভাইস প্রেসিডেন্টের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে সুনামের কোনো ক্ষতি না করে যুদ্ধবন্ধের দায়িত্ব দিয়ে ভ্যান্সকে মিশনে পাঠিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধরত আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মতো ব্যক্তিকে সরাসরি মধ্যস্থতায় টেনে আনার বিরল ঘটনায় কূটনীতির খেলা দেখিয়েছে ইরান। গণমাধ্যমগুলোর দাবি, ভ্যান্সকে মধ্যস্থতায় টেনে আনতে দাবি তুলেছিল তেহরানি। কুশনার ও উইটকফের ব্যর্থতায় শেষ পর্যন্ত তাতে সম্মতিও দিতে হয়েছে ওয়াশিংটনকে। আলোচনায় সফল হলে ট্রাম্প প্রশাসনের বাইরে নিজের রাজনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি, আর হারলে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখ হয়ে উঠবেন ভ্যান্স। যুদ্ধের মধ্যস্থতায় ইরানের হারানোর তেমন কিছু নেই। দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি রয়েছে বলে আগেই জানিয়েছে দেশটি। তবে হরমুজ বন্ধ করা, ইউরোপের মুখ ফিরিয়ে নেয়া ও জিনিসপত্রের দাম বৃদ্ধিতে ঘরেই চাপে পড়া ট্রাম্প প্রশাসনের অনেক স্বার্থ ও অনিশ্চয়তা জড়িয়ে এতে। তাই ভ্যান্সের দায়িত্বে উচ্চ ঝুঁকির সাথে সফলতা ও ব্যর্থতার বহু হিসেব নিকেশ জড়িয়ে।
do you mean there's no hesitation with my past statements? মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, আলোচনা সফল না হলে বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কারণ একটাই, বহুল প্রতীক্ষিত আমেরিকা ইরান যুদ্ধবিরতি আলোচনা কি হতে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। বৈঠকের ফলাফল নিয়ে সবাই যখন চিন্তিত, তখন ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ নিয়ে বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। বিবিসি জানায়, আলোচনায় অবশ্যই তেহরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন তিনি। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পকে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা। ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি ভ্যান্সকে শুভকামনা জানিয়েছেন। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's 99% of it. ইরানের সঙ্গে চুক্তি কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। তার মতে, ইরানে ইতিমধ্যেই রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তন হয়ে গেছে। এ সময় দুই দেশের আলোচনা কি একেবারে শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী প্রসঙ্গে বলেন, গুরুত্বপূর্ণ এই পথ খুব শীঘ্রই খুলে দেয়া হবে, যদিও আমেরিকার জন্য এটি প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এই নৌপথে যাতায়াতকারী জাহাজগুলো থেকে টোল আদায় বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন এমনটা হতে দেবে না। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, দেশটির হাতে কোনো কার্ড নেই। তারা শুধু আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করে রেখেছে। এমনকি ইরানের নেতারা এখনও বেঁচে আছে শুধুমাত্র আলোচনার জন্য। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা করতে প্রস্তুত আমেরিকার যুদ্ধজাহাজ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইরানিদের আগের মতোই ধোঁকা দিতে চায় এমন আশঙ্কা করছে ইরানের সাধারণ মানুষ। ইসলামাবাদে হতে যাওয়া শান্তি আলোচনার ফলাফল নিয়ে তারা সন্দিহান। আমেরিকার বাহিনীকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দিতেই এই আলোচনার আয়োজন বলে মনে করছেন তাদের কেউ কেউ। ইরানের সাথে চলমান ৬ সপ্তাহের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার টেবিলে আমেরিকা ও ইরান। শনিবার সকালে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এক শক্তিশালী প্রতিনিধি দল নামেন ইসলামাবাদ বিমান ঘাঁটিতে, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। অন্যদিকে একদিন আগেই সেখানে পৌঁছান ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে এই শান্তি আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তেহরানের বাসিন্দাদের মাঝে। আমেরিকার বাহিনীকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দিতেই এই আলোচনা বলে মনে করেন কেউ কেউ। আমার মতে এই আলোচনা মূলত আমেরিকার বাহিনীকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা। তারা ৩০ থেকে ৪০টি বিমান ও বিপুল সরঞ্জাম নিয়ে এসেছে। আগের মতোই তারা আমাদের ধোঁকা দিতে চায়, যাতে আবারও আক্রমণ করতে পারে। তারা ৪৭ বছর ধরে আমাদের সাথে বৈরিতা করছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। গত ৪৭ বছরের সংঘাত আর বারবার চুক্তি ভঙ্গের অভিযোগ করেন ইরানের সাধারণ মানুষ, যার ফলে তাদের মনে তৈরি হয়েছে গভীর অবিশ্বাসের। তবুও এই আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করেন অনেকেই। আমি আশা করি এই আলোচনা ফলপ্রসূ হবে। ইরানের মানুষের দাবিগুলো যৌক্তিক, কিন্তু অতীত বলে আমেরিকা সবসময় আলোচনার টেবিলে তাদের নেতিবাচক রূপ দেখিয়েছে, তাই খুব বেশি আশাবাদী হওয়া কঠিন। তবে আমরা চাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। সবকিছুর পরও আমরা এই আলোচনাকে সমর্থন করি যদি তা আমাদের জাতির স্বার্থ রক্ষা করে। তবে ইরানের পক্ষ থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা না দিলে এই বৈঠক চায় না তারা।
এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শান্তি আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে জাতিসংঘ। এদিকে লেবাননে যুদ্ধবিরতির খবর নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ অবস্থায় পাকিস্তানে চলমান বৈঠক ভেস্তে যাওয়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ঘাঁটি নিশানা করে এসব হামলা হচ্ছে। তবে হতাহতদের বেশিরভাগ বেসামরিক মানুষ। প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর বৈরুতবাসী। ধ্বংসস্তূপের নিচে আহত নিহতদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে লেবানন সরকার। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের জেরে দেশজুড়ে অন্তত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে মানবিক বিপর্যয়ের সতর্কতাও জারি করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হলেও গেল কয়েকদিনে দেশটিতে শতাধিক হামলা করেছে ইসরায়েল। এক বার্তায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। আমি আপনাদের জানাতে চাই, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। আমরা শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রেখেছি এবং আপনাদের নিরাপত্তা পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। פירוק חיזבאללה מנשקו, והשני, הסכם שלום היסטורי בר קיימא בין ישראל ללבנון. ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল এবং লেবানন। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও এর আগে জানানো হয়, হামলা বন্ধ করলেই ইসরায়েলের সাথে কেবল আলোচনায় বসতে পারে লেবানন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের সাথে আমেরিকা ইসরায়েলের টানাপোড়েন আরও বেড়েছে। গাজা পুনর্গঠন জোট থেকে স্পেনকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননকে আরেকটি গাজা বানানোর হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। এছাড়া ইসরায়েলের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে ফ্রান্স। ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে নেমেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এমন অভিযোগ এনেছে তেল আবিব, যে কারণে মাদ্রিদকে গাজা অস্ত্রবিরতি পর্যবেক্ষক সংস্থা থেকে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলকে আক্রমণকারীদের বিরুদ্ধে চুপ থাকবে না তেল আবিব। স্পেনের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনাও করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারো। তার দাবি, ইসরায়েল ও সামরিক বাহিনীকে রক্তাক্ত অপবাদে বিদ্ধ করেছে পেদ্রো সানচেজ সরকার। স্পেনের ইসরায়েল বিরোধী ঘোরতর অবস্থানে ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনায় থাকার সক্ষমতা হারিয়েছে স্পেন। 2023 সালে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকেই তেল আবিব মাদ্রিদ সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন শুরু হয়। সে সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুধু তাই নয়, ইরানে যুদ্ধ শুরুর পর আমেরিকার সামরিক বিমানের স্পেনের ঘাঁটি ও আকাশসীমা বন্ধ করে দেন সানচেজ। এই নিয়ে মাদ্রিদকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে তোপ দেগেছেন স্পেনের প্রধানমন্ত্রী। ইউরোপিয়ান পালস ফোরামের বক্তব্যে লেবাননে ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেন তিনি। আরেকটি গাজাতে পরিণত হবার আগেই বৈরুতকে বাঁচানোর পদক্ষেপ নিতে ইউরোপের প্রতি আহ্বানও জানান এই নেতা। আমরা লেবাননকে আরেকটি গাজা হতে না দিই। আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে ইউরোপকে ধারাবাহিকভাবে পদক্ষেপ নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে যুক্ত থাকা চুক্তিগুলো বন্ধ করতে হবে, কারণ এই চুক্তিতে থাকা বহু শর্ত অমান্য করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে ইউরোপের অন্যতম শক্তিশালী সমালোচক এখন স্পেন। এতে আমেরিকার সাথে ভাঙন, যৌথ সামরিক ঘাঁটি থেকে সরে যাওয়ার মতো সংকাত তৈরি হলেও নিজ দেশে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই পথে হাঁটছে ইউরোপের আরেক দেশ ফ্রান্সও।
ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের সহযোগিতা চুক্তি খতিয়ে দেখার আলোচনা চলছে ম্যাক্রন প্রশাসনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শিগগিরই ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চায়না। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এমন খবর দিয়েছে সিএনএন। টিভি চ্যানেলটি বলছে, কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চায়না। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ওয়াশিংটনের চায়না দূতাবাস। পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে নতুন করে আকাশ প্রতিরক্ষায় অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চায়না। এ বিষয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরঞ্জাম পাঠানো হতে পারে। তবে এমন তথ্য প্রকাশ্যে আসার পরপরই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা জানিয়েছিল দেশটি। গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে চায়না যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তা ম্যান প্যাডস নামে পরিচিত। এ ধরনের অস্ত্র নিচুতে ওড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি। তবে এই অস্ত্র সরাসরি চায়না থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা করা হবে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায় বলে জানায় দুজন গোয়েন্দা সূত্র। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটনের চায়না দূতাবাস। তাদের দাবি, চায়না কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলেছে। বিশ্লেষকরা বলছেন, চায়না সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও এশিয়ার এই পরাশক্তি দেশ তাদের নিরপেক্ষ অবস্থানও ধরে রাখতে চাইছে। এদিকে আগামী মাসের শুরুতে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সাথে সংঘাত আবারও শুরু হলে ইরান তা কতদিন চালাতে পারবে সেই প্রশ্ন এখন সামনে আসছে। আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোর একটি তেহরানের হাতে আছে। যুদ্ধবন্ধে আমেরিকার সাথে যখন ইরানের আলোচনার কথা চলছে, তখনও পাল্টাপাল্টি হামলার শঙ্কা পুরোপুরি কাটছে না। 40 দিনের টানা যুদ্ধে ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্পের দাবি, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের ভূগর্ভস্থ সব অস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে এবার আমেরিকারই গোয়েন্দা সংস্থা বলছে, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা যে কোনো সময় উৎক্ষেপণ করা সম্ভব। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট সম্পর্কে অবগত আমেরিকার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, কিন্তু এর বেশিরভাগই মেরামতযোগ্য। ভূগর্ভস্থ বিভিন্ন জায়গা থেকে এসব উদ্ধার করে আবারও ব্যবহারের উপযোগী করা সম্ভব। আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তারা জানান, যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখন অর্ধেক হয়ে গেলেও তাদের ভান্ডারে এখনও হাজারো ক্ষেপণাস্ত্র রয়েছে। যেসব ক্ষেপণাস্ত্র বর্তমানে গোপন আস্তানায় বা মাটির নিচে লুকানো অবস্থায় রয়েছে, যা তারা প্রয়োজনে বের করে আনতে পারে। এদিকে চায়না আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আমেরিকার গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত 3 জনের বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। গুরুতর আঘাতপ্রাপ্ত তার একটি বা দুইটি পাই। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলায় এমন গুরুতর আঘাতের কারণেই হয়তো ইরানের শীর্ষ নেতা এখনও প্রকাশ্যে আসেননি। এসব তথ্য জানিয়েছে রয়টার্স। তবে বার্তা সংস্থাটি বলছে, খামেনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। این اطمینان را
আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এতে চেহারা বিকৃত হওয়া ছাড়াও পায়ে বেশ গুরুতর আঘাত পান তিনি। খামেনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। রয়টার্স বলছে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিন আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় মোস্তফা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তেহরানের কেন্দ্রস্থলের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে আঘাত হানার সেই হামলায় মোস্তফা খামেনির মুখমণ্ডল এবং তার এক পা উভয় পা গুরুতর জখম হয়। তবে হামলার পর ৫৬ বছর বয়সী এই নেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং মানসিকভাবে সম্পূর্ণ সজাগ আছেন বলে রয়টার্সকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা। সূত্রগুলো আরও জানায় মোস্তফা খামেনি এখন অডিও কনফারেন্সের মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন। মোস্তফা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি সবচেয়ে বিস্তারিত তথ্য হলেও স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। হামলার পর থেকে এখন পর্যন্ত নতুন নেতার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি, ফলে তার অবস্থান ও সক্ষমতা নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি করেছে। খামেনির আঘাত কেমন বা তিনি কেন জনসমক্ষে আসেনি এই বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি ইরানের জাতিসংঘ মিশন। জানা যায় গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই আহত হন মোস্তফা খামেনি। একই দিনে নিহত হন তার স্ত্রী, ভগ্নিপতি সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। ইরানের পক্ষ থেকে মোস্তফা খামেনির আঘাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। মার্চে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেট বলেছিলেন খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির গোয়েন্দা সূত্রের দাবি মোস্তফা খামেনি সম্ভবত একটি পা হারিয়েছেন, তবে সিআইএ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। একটি ইরানি সূত্র জানিয়েছে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে মোস্তফা খামেনির ছবি প্রকাশ করা হতে পারে। পরিস্থিতি অনুকূল হলে জনসমক্ষেও উপস্থিত হতে পারেন তিনি, তবে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলেও জানায় সূত্রটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ান এর ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।